হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ফ্যাক্টসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটি হচ্ছে গিয়ে ওয়েটল্যান্ড নিয়ে। আমরা যদি দেখি যে রোড স্ট্রেচ বিল্ড বাই এনএইচআই এনক্রোচড আপন ওয়েটল্যান্ড, এটি হচ্ছে আমাদের দ্য হিন্দু নিউজ পেপারে আজকে আমাদের হেডিং। এটা এনজিটি বা ওয়েটল্যান্ড আমাদের ফিল্মসের জন্য কতটা ইম্পর্ট্যান্ট, যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি। হাউ ইজ দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ডিফারেন্ট ফ্রম দ্য সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি? ডাইরেক্ট রিফ্লেকশন 2018 পিওয়াইকিউ থেকে আমাদের। তো আমরা জানি যে ইউপিএসসি কিছু স্পেসিফিক থিম থাকে, যেগুলো হচ্ছে কি আমাদের রিপিটেড থিম যেটা বলি, তার মধ্যে একটা কি হচ্ছে না এনভায়রনমেন্টাল গভর্নেন্স, এবং সেটার মধ্যে থাকে এনজিটি। কিছু স্পেসিফিক বডি থাকে যেগুলো বারবার রিপিট হয়, এনজিটি, সিপিসিবি, আর কালকে যেটা বলেছিলাম যে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি। এই যে বডিগুলো থাকে স্পেসিফিক্যালি সেন্ট্রাল গ্রাউন্ড অথরিটি থেকে অলরেডি দুবার 2 টাইমস কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। সিপিসিপি নিয়েও 2 টাইমস কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এনজিটি নিয়ে অলরেডি 2018-তে জিজ্ঞেস করেছে এটা। আমি হোপ এবারে একটা কোশ্চেন এনজিটি থেকে আমি আশা করছি একটা। তো আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস দেখে নেবো, যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এই আর ওয়েটল্যান্ডও হচ্ছে আমাদের ইউপিএসসির একটা খুব হট টপিক একটা, কারণ ওয়েটল্যান্ড থেকে অনেক সময় কী করেছে 2022-এ একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে আমাদের মানুষের জীবনে কিডনি দেখার কাছে ছাঁকনি হিসেবে কাজ করতো ওয়েটল্যান্ড, সেটা কীরকমভাবে কাজ করে। 4টে স্টেটমেন্ট দেওয়া ছিল এখানে, 1 2 3 4 করে। সব থেকে বেস্ট ডিসক্রাইব করে কোন স্টেটমেন্টটি। তো খুব সুন্দর একটা কোশ্চেন ফ্রেম করেছিল। তো চলো আমরা দেখে নিই কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা। কনটেক্সটটা কি না, কনটেক্সট হচ্ছে যেটাই রিসেন্টলি একটা এনএইচআই ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া রোড বানাচ্ছিল, কনস্ট্রাকশন চলছিল, রোড কনস্ট্রাকশন। এবং সেটা হচ্ছে কি দিল্লি এরিয়াতে একটা ওয়েটল্যান্ডকে কিন্তু কাভার করেছে, এবং সেটি থেকে এনজিটি রেজ করেছে যে না, আমাদের যে এনভায়রনমেন্টের যে রুলস আছে, যে ওয়েটল্যান্ড কনজারভেশন রুলস 2017, সেই রুলসের মধ্যে কিন্তু কোনো রকম কনস্ট্রাকশন, পার্মানেন্ট কনস্ট্রাকশন কিন্তু ওয়েটল্যান্ডের উপর দিয়ে যাবে না। এটা তো প্রহিবিটেড, আমরা কিছু রুলস দেখে নিই। প্রহিবিটেড অ্যাক্টিভিটিস কী কী আছে রুল 4-এর মধ্যে? দ্য রুলস স্ট্রিক্টলি প্রহিবিট এনি রিক্লেমেশন অফ ওয়েটল্যান্ডস অর দ্য কনস্ট্রাকশন অফ এনি পার্মানেন্ট স্ট্রাকচার অন দিম। ডেফিনেশন করা আছে একটা, ওয়েটল্যান্ড ইনক্লুডস এরিয়া মার্শ, ফেন, পিটল্যান্ড, ওয়াটার, ওয়েদার ন্যাচারাল অর আর্টিফিশিয়াল, পার্মানেন্ট অর টেম্পোরারি। স্টেট ওয়েটল্যান্ড অথরিটিকে গঠন করা হয়েছে এবং তাকে পাওয়ার দিয়েছিল। আগে কী ছিল, পাওয়ার ছিল সেন্ট্রালাইজড, কিন্তু এই রুলসের মাধ্যমে করা হয়েছে ডিসেন্ট্রালাইজড, যেখান থেকে স্টেট গভর্নমেন্টকে বলেছে না, তোমাদের কাছে কিছু পাওয়ার থাকবে, যেখানে কোনো ওয়েটল্যান্ডকে চিহ্নিত করা এবং সেটাকে প্রোটেক্ট করা। ডিজিটাল ইনভেন্টরি করা হয়েছে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আমাদের অলরেডি আছে, যেটা আমাদের কোথা থেকে ডিরাইভ করে না, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 থেকে। আচ্ছা, এই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের কিছু কিছু প্রসেস আছে। কীরকম প্রসেসটা? ধরো এটা একটা ফরেস্ট এরিয়া, এখানে একটা স্টিল ইন্ডাস্ট্রি আমি গড়তে চলেছি। তো তার জন্য কী হয়, প্রথমে হয় স্ক্রিনিং, তারপর হয় স্কোপিং, SCOPING স্কোপিং, তারপরে হয় ইম্প্যাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট। কত কত কী কী রিস্ক থাকতে পারে, সেটাকে হয় পাবলিক কনসালটেশন। তারপরে হয় পাবলিক কনসালটেশনের পরেই হয় মিটিগেশন ম্যানেজমেন্ট। এতগুলো স্কোপ থাকে, প্রসেস থাকে একটা আমাদের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। এবং স্পেসিফিকলি এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে কি আমাদের যেটা মেন্স হয়, ইউপিএসসি মেন্স, সেইখানে কিন্তু এই টপিকটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এনজিটি নিয়ে আমরা ইম্পর্টেন্ট ডেটা দেখে নেবো, যেগুলো আমাদের অলরেডি প্রিলিমসে এসছে। তো আপকামিং প্রিলিমসের জন্য কী কী ডেটা ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো একটু দেখে নিই। এনজিটির যদি আমরা বলি যে কোন অ্যাক্টের মাধ্যমে গঠিত, না এনজিটি অ্যাক্ট 2010। সুমোটো পাওয়ার আছে না, এফআর মধ্যে সুপ্রিম কোর্ট। এনজিটি হ্যাজ দ্য পাওয়ার টু টেক আপ দ্য কেসেস অন ইটস ওন। কম্পোজিশন কী কী আছে না, চেয়ারপারসন থেকে যে স্ট্রিক্টলি জুডিশিয়াল মেম্বার প্লাস আদার্স মেম্বারসও থাকতে পারে। ম্যান্ডেট কী কী আছে না, টু ডিসপোজ অফ কেসেস উইদিন 6 মান্থস, এটা খুব স্ট্রিক্টলি ম্যান্ডেট করা আছে। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস আমাদের, এটার মানে হচ্ছে কিনা ট্রাইব্যুনাল শ্যাল নট বাউন্ড বাই দ্য প্রসিডিওর লেট ডাউন আন্ডার দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এখান থেকে, আর অথবা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এই দুটোর অ্যাক্টের মধ্যে আসে না, কিন্তু কী করে না প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে ফলো করে। এখানে কিছু 7টা লেজিসলেশন আছে, এনভায়রনমেন্টাল লেজিসলেশন, যেগুলো আমাদের এনজিটির অ্যাক্টের আন্ডারে আসে। তার মধ্যে কী কী আছে, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল পলিউশন অ্যাক্ট,
ওয়াটার প্রিভেনশন কন্ট্রোল পলিউশন সেস অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, এয়ার প্রিভেনশন কন্ট্রোল পলিউশন অ্যাক্ট, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট। এই 7টি অ্যাক্ট আছে যেগুলো এনজিটির মধ্যে পড়ে। আর যেটা দুটো কনফিউশন, যেটা সবার মধ্যে কনফিউশন আছে, সেটা হচ্ছে গিয়ে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, আরেকটা হচ্ছে গিয়ে ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006। এই দুটো কিন্তু আমাদের এনজিটির মধ্যে আসে না। এই গেল ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের এনজিটিকে নিয়ে। আরেকটা কথা জানি রেখি, কি এনজিটির যে অর্ডারটা দেয় সেটা কি ফাইনাল এবং বাইন্ডিং? হ্যাঁ, সেটা ফাইনাল এবং বাইন্ডিং। তো সেটা কি কেউ মানে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে কেউ অ্যাপিল করতে পারে? হ্যাঁ, অ্যাপিল করতে পারে, কিন্তু সেটা ওয়ান অ্যান্ড অনলি সুপ্রিম কোর্টে, নট হাইকোর্ট। এটা মাথায় রাখবে এটা। এই কিছু ডেটা গেল, তো যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এখানে একটা প্র্যাকটিস কোয়েশ্চেন দিয়েছি, প্র্যাকটিস কোয়েশ্চেনটা প্লিজ ট্রাই করো। আর তার সাথে এখানে এক্সপ্লেনেশন আছে, তো যদি চাও তোমরা রাইস আইস ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এক্সপ্লেনেশন দেখে নিতে পারো। আরেকটা কথা কি, আমাদের টিম মেম্বার্স মেন্স ওরিয়েন্টেড দুটো টপিক নিয়ে আসে, একটা হচ্ছে গিয়ে ডিপ অ্যানালিসিস, আর একটা হচ্ছে এডিটোরিয়াল এক্সপ্লেন, যেটি তোমাদের মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এবং এটি বেঙ্গলি প্লাস ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে, প্লাস এ ভিডিও ডিসকাশন বেঙ্গলিতে। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য এবং কন্টেন্টকে দেখার জন্য এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।